প্রতি উইকেন্ডে অনুজয়দার বাড়িতে দাবা খেলতে যাওয়াটা আমার একটা নেশায় পরিণত হয়েছে। অনুজয়দার বয়স 42, শ্যামলা বর্ণের সুঠাম দেহ, মাথায় কোঁকড়ানো চুল, আর বড় বড় উজ্জ্বল চোখের অধিকারী অনুজয়দাকে বাইরে থেকে দেখে বোঝার উপায়ই নেই যে সে একটা অদ্ভুত পেশার সঙ্গে যুক্ত। অনুজয়দা একজন প্রাইভেট প্যারানর্মাল ইনভেস্টিগেটর আর ঘোস্ট হান্টার। গোদা বাংলায় বললে শখের ভূত বিশারদ বা ভূতান্বেষী। আর 5টা সাধারণ মানুষের থেকে সে আলাদা। বাজ পাখির মতো তীক্ষ্ণ চোখ, খাড়া চোঙার মতো নাক আর পাওয়ারফুল 6 সেন্সকে কাজে লাগিয়ে অনুজয়দা অশরীরীদের অস্তিত্ব বেশ তীব্রভাবে অনুভব করতে পারে, তাদের দেখতে পায় কিংবা তাদের কথা শুনতেও পায়। বেশ কিছু বছর বিদেশি একটা প্যারানর্মাল ইনস্টিটিউটের হয়ে কাজ করেছিল সে। তারপর সেসব ছেড়ে ছুড়ে অনুজয়দা নিজেই এখন একটা প্রাইভেট এজেন্সি খুলেছে। ভূত খোঁজার নেশায় আজও কোথাও কোনো অলৌকিক উপদ্রবের কথা শুনলে বিনা বাক্য ব্যয়ে অনুজয়দা সেখানে ছুটে যায়। আর তার দাবা খেলার ভ্রাতৃ সুলভ সঙ্গী হিসেবে সেই সব অভিযানে সঙ্গ দেওয়ার জন্য অনুজয়দা আমাকেও মাঝে মাঝে বগল দাবা করে তার সঙ্গে নিয়ে যায়। ডিসেম্বর মাস, হাড় কাঁপানো শীত। এই সময় শহরের একটু দেরিতে ঘুম ভাঙে। সকালের দিকে গোটা শহরটা যেন একটু বেশি নিস্তব্ধ হয়ে পড়ে। আকাশে ভেসে বেড়ায় ধোঁয়া আর কুয়াশা মিলেমিশে এক অদ্ভুতুরে পর্দা। বেলা বাড়লে উঁচু উঁচু দালান বাড়ির আনাচে কানাচে লুকিয়ে পড়ে রোদের ছানারা। রাস্তাঘাট শিশিরে ভিজে যায়, গাড়ির কাঁচে লেগে থাকে তাদের অস্তিত্ব। পথে বেরোলে চোখে পড়ে চায়ের দোকানে বসে হাতে ধোয়া ওঠা গরম চায়ে চুমুক দিতে দিতে গল্প করছে কয়েকজন মানুষ। কিন্তু সন্ধে হতে না হতেই চারপাশের পরিবেশ বদলে যায়। রাস্তার ধারের বাতিগুলো ঝিমিয়ে পড়ে, কুয়াশার শরীর ভেদ করে তাদের আলো ধূসর বলয়ের মতো চারদিকে ছড়িয়ে পড়ে। রাত বাড়ার সাথে সাথে কমে আসে ট্রাফিকের আওয়াজ। আগুন জ্বালিয়ে পথের ধারে বসে গা গরম করতে করতে নিজেদের মধ্যে গল্প করে কয়েকজন মানুষ। সেই রকমই এক শনিবার সন্ধ্যাবেলায় অনুজয়দার বাড়ি গেলাম। আমাকে দেখেই সে হেসে জিজ্ঞেস করলো, কি রে সৌম্য, আজ এত দেরি? কোথাও গিয়েছিলি নাকি? হ্যাঁ অনুজয়দা, আজ এক পুরনো বন্ধু শোভনের দোকানে গিয়েছিলাম। পার্ক স্ট্রিটে ওর একটা অকশন হাউস আছে, সেখানে প্রতি শনিবার সকালে নিলাম হয়। ও, তা নিলাম থেকে কিছু কিনলি নাকি? হ্যাঁ, এই যে এটা বলে হাতে ধরা প্যাকেটটা বাড়িয়ে ধরলাম অনুজয়দার দিকে। অনুজয়দা প্যাকেট খুলে পাথরের ছোট মূর্তিটা বের করে বিস্ময়ের সাথে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, ও বাবা, এ তো কোনো প্রাচীন নারী মূর্তি মনে হচ্ছে, বেশ পুরনো। হ্যাঁ, দেখেই বেশ পছন্দ হয়ে গেল। শোভন বলল এটা নাকি মেদিনীপুরের কোনো এক পুরনো জমিদার বাড়ি থেকে সংগ্রহ করে এনেছে। মূর্তির চোখ মুখ কেমন অদ্ভুত, তাই না? মূর্তিটা সত্যি বড় অদ্ভুত, বিশেষ করে কপালের কাছে ওই ফাটা দাগটা। ঠিক এরকমই একটি ভৌতিক মূর্তির কেস সলভ করেছিলাম সেবার বাঁকুড়ায়। তাই নাকি? কি হয়েছিল সেবার? আমি তখন ভূতের সন্ধানে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছি। তো সেবার আমার এক পুরনো বন্ধু প্রণবের কাছে একটা অদ্ভুত খবর পেলাম। সে বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রাম রামডিহির একটি স্কুলের প্রধান শিক্ষক। ইদানিং নাকি রামডিহা গ্রামে গর্ভবতী মহিলারা সকলেই খুবই অসুস্থ হয়ে পড়েছে। কেউ সন্তান প্রসব করলেই দেখা যাচ্ছে সে সন্তান মৃত। গ্রামবাসীদের ধারণা এইসব অলৌকিক ঘটনার মূলে রয়েছে জঙ্গলের মধ্যে একটি প্রাচীন মূর্তি, যার নাম পাটকুড়ির চাউল বোঙা সুন্দরী। এই মূর্তি নাকি জীবন্ত এবং তার অভিশাপে এইসব ঘটনা ঘটছে। প্রণব চায় আমি যেন রামডিহাতে গিয়ে একবার বিষয়টা তদন্ত করি। এবার আমি ট্রেনের বাসে চড়ে পৌঁছালাম রামডিহা গ্রামে। লাতু পাহাড়ের পাদদেশে জঙ্গল ঘেরা একটা ছোট্ট বৃষ্টিপ্রবণ গ্রাম এই রামডিহা। অত্যন্ত সুন্দর গ্রাম। তখন শীতকাল,
সবসময় চারিদিক ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে। গ্রাম, ক্ষেত, পুকুর, রাস্তা সবকিছুর উপর দুধের সাদা পর্দার মতো কুয়াশার আস্তরণ ভেসে বেড়ায়। বেলা বাড়লে ঘাস আর গাছের পাতার জমে থাকা শিশির বিন্দুর মুক্তোর মতো চকচক করে। হালকা কমলা রোদ কুয়াশা ভেদ করে যখন রামডিহার রাঙামাটি ছোঁয়, তখন মনে হয় গোটা গ্রামের বুকে কেউ যেন সোনার গুঁড়ো ছিটিয়ে দিয়েছে। প্রণবের বাড়িতেই থাকার ব্যবস্থা হলো। রাতে তোকে নিয়ে যাব বোঙা সুন্দরীর মন্দিরে। শালী নদীর থেকে হাত কয়েক দূরে জঙ্গলের মধ্যেই এই মূর্তির মন্দির। যথারীতি সন্ধে নামার পর আমি আর প্রণব গিয়ে হাজির হলাম সেই মন্দিরে। মাথার উপরে গভীর কালো আকাশ, তারার ভিড়ে ঝলমল করছে। জানিস তো সোম, শীতের রাতে গ্রামের আকাশে খুব স্পষ্ট তারা দেখা যায়। ঠান্ডা বাতাসে যেন হাড় কামড়ে ধরছে। জঙ্গলে যত ভেতরে প্রবেশ করতে লাগলাম, কানে ভেসে এলো প্যাঁচার ডাক, আর তারপরেই দূরে একদল বুনো শেয়াল ডেকে উঠল। মিথ্যে বলবো না, একটু একটু ভয় ভয় করছিল। জঙ্গলের মাঝে কিছুটা খোলা জায়গায় একটা পাহাড়ি টিলার উপর পুরনো এই মন্দির। প্রণব জানালো, স্থানীয় সাঁওতালি ভাষায় পাটকুড়ি হলো এক ধরনের জংলি গাছ। চাউলি মানে লাল শাড়ি পরিহিতা মহিলা, আর বোঙা মানে হলো প্রেতাত্মা। দেখলাম মন্দিরটা বেশ ভেঙে পড়েছে। আমাদের কাছে টর্চ ছিল। সেই টর্চের আলো ফেলে ভাঙা গেটের ফাঁক দিয়ে মূর্তিটা দেখতে পেলাম। পাথরের মূর্তি, পরনে লাল কাপড়, সিঁথিতে সিঁদুর। কিন্তু সব থেকে অদ্ভুত মূর্তির চোখ দুটো। তাকালেই মনে হয় যেন মূর্তির ভেতর থেকে কোনো অলৌকিক শক্তি আমার দিকে এক দৃষ্টি তাকিয়ে রয়েছে। মূর্তির পায়ের কাছে ছেঁড়া খোড়া পোশাক, মাথার চুল, প্রাণীর হাড়গোড় এইসব পড়ে আছে। আমার হাতের ইএমএফ মিটারের কাঁটা তখন তীর বেগে ছুটতে শুরু করেছে। বুঝতে পারলাম কাছাকাছি খুব শক্তিশালী কোনো এনার্জি আছে। ইনফ্রারেড ক্যামেরা দিয়ে ছবিও তুললাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, ছবিতে দেখা গেল একটা কুয়াশা গাঢ় আস্তরণ গোটা ছবিটাকে ঝাপসা করে দিয়েছে। হঠাৎ প্রণব ভয় পেয়ে দরদর করে ঘামতে শুরু করলো। মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে। ভয়ের তো গলায় সে বলল, অনুজয়, ওই গাছের পেছনে একটু আগে আমি এক ছায়া মূর্তিকে সরে যেতে দেখলাম। আমার খুব ভয় করছে রে, শিগগির এখান থেকে ফিরে চল। ওখানে যে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে সে অনুভূতি আমারও হয়েছিল। তাই আর দেরি না করে প্রণবকে নিয়ে বাড়ি ফেরার পথ ধরলাম। শুনতে পেলাম মন্দিরের পেছন থেকে নীলি গলায় কে যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। জঙ্গলের গাছে গাছে ধাক্কা মারছে সেই হু হু কান্নার শব্দটা। পরদিন সকালে খবর পেলাম গ্রামে আবার এক গর্ভবতী মহিলার রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। তারপর আমি দেখা করতে গেলাম গ্রামের বৃদ্ধ মোড়লের সাথে। চোখে পড়ল গরু ছাগলদের খোয়ার থেকে বের করে মাঠে নিয়ে যাচ্ছে রাখালের দল। একটি লোক ভ্যানে করে খেজুরের রস ফেরি করে বেড়াচ্ছিল। তার কাছে পথ নির্দেশ জেনে পৌঁছালাম মোড়লের বাড়িতে। বৃদ্ধ মোড়ল একটি অদ্ভুত কাহিনী শোনালেন। ওই মূর্তি আসলে অভিশপ্ত। প্রায় 10-12 বছর আগেকার কথা। এই গ্রামে এক সুন্দরী সধবা মহিলা ছিল, নাম রমারানী। সে ছিল খুব গরিব, বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষা করে খেত। তবে সে কেবল সকলের কাছে এক থালা পান্তা ভাত আর এক টুকরো পেঁয়াজ খেতে চাইত। কিন্তু সে খাবার খেয়ে চলে যাওয়ার পরেই গ্রামে সেই বাড়ির কেউ না কেউ অসুস্থ হতো এবং মারা যেত। গোটা গ্রাম এই নিয়ে খুব ক্ষেপে উঠল। সকলে বলতো রমারানী নাকি গোপনে কালা জাদু অভ্যাস করত। ভিক্ষুকের ছদ্মবেশে ও নাকি প্রাণ ভক্ষণ করে বেড়াতো। গ্রামের ক্ষিপ্ত লোকেরা এরপর একদিন রমারানীকে ধরে বেঁধে নিয়ে গেল গ্রামের শ্মশানে এক তান্ত্রিকের কাছে। তার পরামর্শে গ্রামের বাইরে পাহাড়ি টিলার উপর একটা মন্দির তৈরি করে রমারানীকে সেখানে নিয়ে যাওয়া হয়। পাথর কেটে বোঙা সুন্দরীর একটা মূর্তি তৈরি করা হয়। তারপর রমারানীকে বলি দিয়ে তার মাথা কেটে তার শরীরের রক্ত ঢালা হয় ওই পাথরের মূর্তির উপর। তান্ত্রিক এক যজ্ঞ আয়োজন করে মন্ত্র পড়ে রমারানীর প্রেতাত্মাকে মূর্তির শরীরে বন্দি করে দেয়। সেই মূর্তির ভেতরেই তার প্রেতাত্মা চিরকালের মতো আটকা পড়ে যায়। সকলে বলে
প্রতি 5 বছর অন্তর বুড়ো বোঙার পুজোর আগে নাকি সেই পাথরের মূর্তি জীবন্ত হয়ে ওঠে এবং তারপর তার আক্রোশে গোটা গ্রামে মড়ক ছড়িয়ে পড়ে। আমি গ্রামে ঘুরে ঘুরে এই মূর্তির সম্পর্কে আরও খোঁজখবর নিয়েছিলাম। গ্রামবাসীদের ধারণা, প্রতিটা প্রাণ হরণ করার পর নাকি বোঙা সুন্দরীর মূর্তির কোমর একটু করে বেঁকে যায়। সেইটা পরীক্ষা করতে আমি পরদিন আবারও সেই ভাঙা মন্দিরে গিয়েছিলাম। একা গিয়ে দেখি সত্যি অদ্ভুত কাণ্ড। গতকাল যেমন দেখে গিয়েছিলাম, পাথরের মূর্তিটার কোমর যেন আরও একটু বেঁকে গেছে। সেখানে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে মন্দির থেকে ফিরে আসছি, এমন সময় কোথা থেকে সামনে উদয় হলেন এক হাড় চিরচিরে অশীতিপর বৃদ্ধা। তিনি আমার মুখের দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে খ্যানখ্যানি গলায় বললেন, রমা রানী রে, বিরক্ত কইর না বাচ্চাদন। ওর কোনো দোষ ছিল না, ওর ভাগ্যটাই ছিল খারাপ। অপয়া যে বাড়িতে খাইতে যাইতো মরক লাইকা যাইতো, সহলে ডাইনি বেবে কুড়ে মাইরা পাথর কইরা দিল। বোঙা সুন্দরী বলি নিতে ফিরাইছে। ও যদি খেইপা ওঠে তাহলে কিন্তু কাউরে বাঁচান যাইব না। হে মূর্তিটাই যে রমা রানীর কবর। বৃদ্ধা থেকে জানা গেল, মেরে ফেলার পর রমা রানীর নিষ্প্রাণ দেহটা নাকি বুকে পাথর ভেদে শালী নদীর জলে ডুবিয়ে দেওয়া হয়েছিল সে তান্ত্রিকের নির্দেশে। ঠিক 5 বছর আগে যখন আবার তার আত্মা জেগে উঠেছিল, তখন নাকি গোটা গ্রামটা দুর্ভিক্ষ, কলেরা আর মৃত্যুর প্রভাবে নিষ্প্রাণ হয়ে গিয়েছিল। ভয় পেয়ে গ্রামের মানুষেরা ফুল, পান্তা ভাত আর পেঁয়াজ প্রসাদ দিয়ে, সিঁদুর এবং পুরনো ছেঁড়া জামা আর মাথার ছেঁড়া চুল দিয়ে সেই বোঙা সুন্দরীর মূর্তিকে পুজো দিয়ে তার রোষকে শান্ত করেছিল। আমি বুঝতে পারলাম, বোঙা সুন্দরীর শরীরে বন্দি রমারানীর আত্মা প্রতিশোধ নিতেই প্রতি 5 বছর অন্তর বুড়ো বোঙার পুজোর আগে রামটিহিতে গ্রামে চলে আসে। তখন চারপাশে মৃত্যুর ঢল নেমে যায়। প্রণবের বাড়ি ফিরে সেদিন রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি আর প্রণব খাওয়া দাওয়া সেরে রাতে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ কি একটা অজানা অস্বস্তিতে মাঝরাতের দিকে আমার ঘুমটা ভেঙে গেল। চমকে তাকিয়ে দেখি প্রণব আমার পাশে নেই। ঘরের পেছন দিকে একটা ছোট্ট দরজা ছিল, যেটা দিয়ে প্রণবদের বাড়ির পেছনের পুকুর ঘাটের দিকে যাওয়া যায়। সেই দরজাটা হাট করে খোলা। ঘড়িতে দেখি প্রায় রাত 3টে বাজে। প্রণব কি তবে এত রাতে একা ওই পুকুর ঘাটের দিকে গেল? প্রণবের রাশি যে হালকা সেটা আমি জানতাম। নাকে কেমন একটা বিপদের গন্ধ পেলাম। ইএমএফ মিটারটা হাতে তুলে নিলাম। সেটার কাঁটা ঠক ঠক শব্দে জানান দিচ্ছে কোনো এক অজানা এনার্জি কাছাকাছি রয়েছে। আমি উঠে পড়লাম, টর্চটা সঙ্গে নিয়ে সেই খোলা দরজার দিকে বেরিয়ে পুকুর ঘাটের দিকে হাঁটা লাগালাম। বাতাসে ভেসে বেড়াচ্ছে হালকা কুয়াশার চাদর, হাড় কাঁপানো শীত। বাঁশবনের পাতায় পাতায় সেই ঠান্ডা বাতাসে বয়ে যাওয়ার খসখসে আওয়াজ কানে ভেসে এলো। নাকে ভেসে এলো পোড়া খড়, ধোয়া আর কুয়াশা ভেজা ভাপা পিঠের মতো অদ্ভুত একটা মিশ্র গন্ধ। কিছু দূর এগিয়ে আসতেই এবার আমার কানে ভেসে এলো একটা মেয়েলি গলায় ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ। হঠাৎ টর্চের আলোয় চোখে পড়ল প্রণবকে। সে সম্মোহিতের মতো হাঁটতে হাঁটতে এক পা করে পুকুরের জলে নামছে। মুখের আত্মাশার মহামন্ত্র বিড়বিড় করতে করতে আমি ছুটে গেলাম ওর দিকে। প্রণব আমার দিকে তাকিয়ে কেমন একটা অদ্ভুত স্বরে খলখল শব্দে হেসে উঠল। আমি ঠিক সাহস হারাইনি। পকেটে গুরুর দেওয়া মন্ত্রপুত কালো লবণের গুঁড়োটা ছিল, সেটা বের করে ছিটিয়ে দিলাম প্রণবের উপর। সাথে সাথে তার গলা চিরে মহিলার কণ্ঠে বিশ্রী একটা আর্তনাদ ভেসে এলো। জ্ঞান হারিয়ে প্রণব পুকুর ঘাটে আছড়ে পড়ল। প্রণবকে ঘরে নিয়ে এলাম। জ্ঞান ফেরার পর সে বলল, আমি ঘুমের মধ্যে কি করেছি আমার কিচ্ছু মনে নেই, তবে আমি একটা অদ্ভুত দুঃস্বপ্ন দেখেছি। সারি সারি গর্ভবতী মহিলাদের মুখ, প্রত্যেকের হাতে ধরা রয়েছে একটা করে
মৃত সন্তান। আমি তাদের চিনি, তারা সকলেই এই গ্রামেরই বাসিন্দা। সবার প্রথমে কার মুখ দেখেছিস মনে আছে? আছে, জবা, গ্রামের মোড়লের মেজ মেয়ে। বিয়ে হয়েছে পাশের গ্রামে। সে এখন কটা দিন বাপের বাড়িতে কাটাবে বলে এসেছে। জবা 4 মাসের পোয়াতি। আমি স্পষ্ট দেখেছি অনুজয়, জবার হাতে ধরা রয়েছে তার তার সদ্যজাত সন্তানের মৃতদেহ। কথাটা শুনেই বুঝতে পারলাম এবার খোদ মোড়লের ঘরে বিপদের ছায়া ঘনিয়ে এসেছে। রমারানীর আত্মাকে সেই পাথরের মূর্তির দেহ থেকে মুক্তি না করতে পারলে গোটা গ্রামে আর একটাও জীবন্ত শিশু জন্মাতে পারবে না। পরদিন সকালে মোড়লের সাথে গিয়ে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করলাম। তিনি আমার হাত ধরে অনুরোধ করলেন যেন আমি এই বিপদ থেকে তাদের এই গ্রামকে মুক্ত করার চেষ্টা করি। এরপর আমি গ্রামের পুরোহিত মশাইয়ের সাথে এই বিষয়ে অনেক আলোচনা করলাম। তিনি জানালেন, সেই তান্ত্রিক আত্মাবন্ধন স্তম্ভন মন্ত্রের সাহায্যে রমারানীর প্রেতাত্মাকে বঙ্গা সুন্দরীর পাথরের মূর্তির শরীরে বেঁধে দিয়েছিল। তাকে মুক্ত করতে হলে মুক্তিচক্র যজ্ঞ করতে হবে। মোড়ল মশাইয়ের পুরোহিত মশাইয়ের সাথে আলোচনা করার পর অবশেষে সিদ্ধান্ত নেওয়া হলো এই যজ্ঞের মাধ্যমে বঙ্গা সুন্দরীর পাথরের শরীরে বন্দী রমারানীর প্রেতাত্মাকে চিরতরে মুক্তি দেওয়া হবে। চন্দ্রগ্রহণের দিন সূর্যাস্তের পর সন্ধে নামলে সব সরঞ্জাম নিয়ে আমরা বঙ্গা সুন্দরীর ভাঙা মন্দিরে উপস্থিত হলাম। সঙ্গী হলেন মোড়ল মশাই, পুরোহিত মশাই আর গ্রামের আরও বেশ কিছু বয়স্ক মানুষ। সকলের চোখে মুখে ভয় আর উৎকণ্ঠার মিশ্র অনুভূতি খেলা করে বেড়াচ্ছে। পুরোহিত মশাই বঙ্গা সুন্দরীর পাথরের মূর্তির চারিদিকে গোল করে আঁকলেন একটা চক্র, যার নাম মুক্তি চক্র যন্ত্র। এটি প্রদীপ জ্বালিয়ে মূর্তির সামনে রাখলেন। সাথে দেওয়া হলো ঘি, তুলসী পাতা, লাল চন্দন বাটা আর নানা রকমের সরঞ্জাম। এরপর যজ্ঞের কুণ্ড জেলে পুরোহিত মশাই পুজোর আয়োজন শুরু করলেন। এই মুক্তিচক্র যজ্ঞের একটি বিশেষ নিয়ম হলো, যে গ্রামে অপদেবতা আক্রোশ নেমে এসেছে সেই গ্রামের কোনো বাসিন্দা এই মুক্তিচক্র মন্ত্র পড়তে পারবে না, পড়তে হবে কোনো এক বহিরাগতকে। অতএব আমার কাঁধেই সেই গুরু দায়িত্ব দেওয়া হলো। পুরোহিত মশাইয়ের কথা মতো 21 বার আবৃত্তি করলাম সে মন্ত্র। যে বন্দি পাথরে মুক্ত হোক সে, বাঁধন ছিঁড়ে ফিরে আসুক মুক্তির আবেশে। ভবিষ্যতে নয়, নয় কোনো গুপ্ত অতীতে, মুক্ত হোক বন্দিনী সিঁদুর লেপে সিঁথিতে। মুক্ত হোক বন্দি স্মৃতি, নতুন জীবন ফিরে পাক সে। ওং বিভঞ্জয়, ওং বিভঞ্জয়, ওং বিভঞ্জয়, আত্মমুক্তায় নমঃ। মন্ত্রপাঠ শেষে মূর্তির কপালে ছিটিয়ে দিলাম গঙ্গা জল। আর তখনই একটা অদ্ভুত কাণ্ড ঘটল। গোটা মন্দির চত্বরের মাটি কাঁপতে শুরু করলো। চারপাশে শোষ শব্দে তীব্র ঝোড়ো বাতাস উঠল। খেয়াল করলাম মূর্তির কপালের সিঁথির জায়গাটা হঠাৎ রক্তে মাখামাখি হয়ে গেল। কপালের কাছে সামান্য একটা চিড় ধরল। সেই ফাটল ধীরে ধীরে বড় হতে লাগলো। দেখতে দেখতে মূর্তির ফাটল থেকে বেরিয়ে এলো একটা ধূসর সাদা কুয়াশার মেঘ। ধীরে ধীরে সেটা একদম নারী মূর্তির আকার নিল। তার পরনে লাল শাড়ি, কপালে সিঁদুর, চোখের জায়গায় দুটো বড় বড় গর্ত। সেখান দিয়ে রক্ত ঝরে পড়ছে। কাগজের মতো সাদা তার চামড়া, এক মাথা খোলা চুল বাতাসে উড়ছে। মোড়ল মশাই চেঁচিয়ে উঠলেন আর বললেন, এই সেই রমারানী। সেই ছায়ামূর্তি ফ্যাসফ্যাসে গলায় বলে উঠল, আমি কাউকে মারতে চাইনি, কিন্তু সবাই সবাই আমাকে মেরে ফেললো। মৃত্যুর পরেও আমার আত্মাকে বন্দি করে রাখা হলো ওই পাথরের মূর্তিতে। আমাকে বলা হয়েছিল নারী বলি পেলে নাকি দেবী শান্ত হন। যতদিন না কেউ এই বন্ধন ছিন্ন করছে ততদিন আমি ওই পাথরের শরীর থেকে মুক্তি পাবো না। আমি জানি তুমি নির্দোষ। তোমাকে অন্যায়ভাবে বলি দিয়েছিল সেই দুষ্ট তান্ত্রিক। তুমি ডাইনি নও, সে ভুল করেছে। আমরা তার প্রায়শ্চিত্ত স্বরূপ তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি রামডিহাকে এই পাপের বোঝা থেকে মুক্তি দাও। আমার কথা শুনে হাসতে হাসতে সেই ছায়ামূর্তি ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। আর সঙ্গে সঙ্গেই সেই পাথরের বোঙা সুন্দরী মূর্তিটা ভেঙে টুকরো টুকরো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। বুঝলি সৌম্য,
এভাবেই সেবার রামডিহাকে সেই প্রেতিনীর হাত থেকে রক্ষা করেছিলাম। অনুজয়দা চুপ করল। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, রমারানী তাহলে সত্যি সত্যি দুষ্ট আত্মা ছিল না, বলো? রমণানীর প্রেতাত্মা অভিশপ্ত হলেও নির্দোষ ছিল, কেবল তার ভাগ্যটা খুব খারাপ ছিল। রামডিহা লোকবিশ্বাস, কুসংস্কার আর ভয় ছিল তার মৃত্যুর কারণ। অন্ধবিশ্বাসের বলিদান স্বরূপ তার আত্মাকে এত বছর ধরে বন্দী করে রাখা হয়েছিল। তার সাথে হওয়া অন্যায় তাকে কেবল প্রতিশোধ পরায়ণ করে তুলেছিল। বুঝলি সৌম, ভয় আর বিশ্বাসের শক্তি খুব প্রবল, কিন্তু যখন একবার ভয় বিশ্বাসকে গ্রাস করে তখন অনর্থ ঘটে যায়। তবে সব থেকে অদ্ভুত ব্যাপার কি জানিস? কিছু মাস পর জবা যে জীবন্ত মেয়ে সন্তান প্রসব করল, তার মুখ যেন হুবহু রমারানীর মুখটা বসানো ছিল। কথাটা বলে ইজি চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝল অনুজয়দা। একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়িয়ে বললাম, অনুজয়দা, আজ উঠি। চারিদিকে বেশ ঠান্ডা পড়েছে, বাড়ি ফিরতে দেরি হলে এবার ঠান্ডায় জমে যাব। রাতে বাড়ি ফিরে খাওয়া সেরে বিছানায় গা এলিয়ে দিলাম। রবিবার ভোরের দিকে ফোনের রিংটোনের শব্দে ঘুম ভাঙল। মর্নিং। কি ব্যাপার অনুজয়দা, আজ এত সকালে? সোম, একটা বিশেষ দরকারে তোকে ফোন করলাম। তুই চটজলদি আমার বাড়িতে চলে আয় তো। আজ একজন ক্লায়েন্ট দেখা করতে আসছে, ফোন করেছিল। গলা শুনে মনে হলো আমাদের সাহায্য প্রার্থী। তুই তাড়াতাড়ি চলে আয়, দেরি করিস না কিন্তু। হ্যাঁ, রাখছি। অনুজয়দের ড্রয়িং রুমে ঢুকে দেখি মুখোমুখি সোফায় বসে এক শার্ট প্যান্ট পরা ভদ্রলোকের সাথে সে কথা বলছে। গ্রাম্য চেহারা, কিন্তু চোখ মুখ বেশ ঝকঝকে। আমাকে দেখে অনুজয়দা হেসে বলল, এই তো সময় এসে গেছিস, বস বস। ঘোষবাবু, আলাপ করিয়ে দিই। এই হলো আমার ভাই, বন্ধু, সহকারী সৌম্যদিত্য ব্যানার্জি। আর সৌম্য, ইনি হলেন সোনামাটি গ্রামের মোড়ল প্রতাপ ঘোষের ছেলে প্রবীর ঘোষ। আমার কাছে একটা অদ্ভুত কেস নিয়ে এসেছিল। ব্যাপারটা এরকম, মাস কয়েক হলো সোনামাটি গ্রামে নাকি হঠাৎ নিশির উপদ্রব শুরু হয়েছে। রাত বিরেতে নিশির ডাক শুনে ঘর থেকে উধাও হয়ে যাচ্ছে গ্রামের লোকজন। তাদের আর খুঁজে পাওয়া যায়নি। প্রবীরবাবুর বাবা বৃদ্ধ প্রতাপ ঘোষ সোনামাটি গ্রামের মোড়ল। এবার সেই নিশির প্রকোপ পেয়েছে প্রতাপবাবুর উপর। গত রাতে তাকেও নাকি মধ্যরাতে নিশিতে ডেকেছিল। মোহচ্ছন্নের মতো প্রতাপবাবু তার পেছন পেছন বাড়ি থেকে বেরিয়েও গিয়েছিলেন, কিন্তু মাঝপথে প্রবীরবাবুর ঘুম ভেঙে যাওয়ায় তিনি ঘরের জানলা দিয়ে উঁকি মেরে দেখতে পান তার বাবা জ্যোৎস্না ঢাকা মেঠো রাস্তা দিয়ে একা একা হেঁটে চলে যাচ্ছেন ওই পুকুর ঘাটের দিকে। প্রবীরবাবু ভয় পেয়ে প্রচন্ড হাঁক ডাক শুরু করেন। ছেলের ডাক শুনে চমক ফেরে প্রতাপবাবু। তিনি দাঁড়িয়ে পড়েন, তারপর তাড়াতাড়ি ছুটে বাড়িতে ফিরে আসেন। সেই থেকেই তার ধুম জ্বর, সাথে ভুলভাল বকছেন। বারবার একটাই কথা বলে চলেছেন, সে নিশি তার শিকার ধরতে পারেনি, সে আবার আজ রাতেই তাকে আক্রমণ করতে পারে। অধিকারী বাবু, বাবা অনেক বছর ধরে গ্রামের মোড়ল পদের দায়িত্ব সামলে আসছেন। ছোট বড় সকলেই প্রায় বাবাকে খুব মান্যিগণ্যি করে। নিশি ভূতের গল্প আমি ঠাকুমার মুখে ছোটবেলায় অনেক শুনেছি, কিন্তু সেই নিশি বাড়ি বাড়ি গিয়ে মানুষদের ডেকে গায়েব করে দিচ্ছে, এমন অদ্ভুত ঘটনা আগে কখনো ঘটেনি। ব্যাপারটা কয়েক মাস হলো শুরু হয়েছে। বাধ্য হয়ে আপনার সাথে যোগাযোগ করলাম। আপনি একবার সোনামাটি গ্রামে গিয়ে ব্যাপারটা তদন্ত করে দেখুন। আর দেরি হলে সেই নিশি যদি আমার বাবাকে টেনে নিয়ে যায়, আমার খুব টেনশন হচ্ছে অধিকারী বাবু। চিন্তা করবেন না ঘোষবাবু, আমরা কালই সোনামাটি গ্রামে যাব। সোমু, চটজলদি জিনিসপত্র ব্যাগে ভরে ফেল, কাল সকাল 11টায় ট্রেনটা ধরব। আমাদের ট্রেন যখন বেথুয়া ডহরি স্টেশনে এসে থামল, তখন বেলা বেশ গড়িয়ে গেছে। সূর্য মধ্য গগনে, কিন্তু বাতাসে বেশ একটা শীত শীত ভাব। প্রবীরবাবু স্টেশনে আমাদের নিতে এসেছিলেন। সেখান থেকে বেরিয়ে রাঙামাটির পথ ধরে গরুর গাড়িতে চড়ে সোনামাটি গ্রামে পৌঁছতে
সময় লাগলো আরো মিনিট 40। গাছপালায় ছাওয়া সোনামাটি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বেশ মনোমুগ্ধকর। কিছুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে বলে বাতাসে বেশ একটা ভেজা মাটির সোঁদা সোঁদা গন্ধ ভেসে বেড়াচ্ছে। পথের পাশে ছোট ছোট মাটির বাড়ি, চুল্লির ধোঁয়ায় ভরে গেছে তাদের উঠোন। গ্রামবাসীরা সকলে ধীরে ধীরে হাঁটছে, নিচু স্বরে কথা বলছে। গরুর গাড়িটা আরো কিছু দূর এগিয়ে আসার পরই প্রবীরবাবু বললেন, ওই যে বড় তেতলা বাড়িটা দেখছেন, ওটাই আমাদের বাড়ি, আসুন। সোনামাটির ঘোষ ভবনে পা রেখেই আমার চোখ টেঁড়িয়ে গেল। এই অজপাড়াগাঁর মধ্যে এমন একটা জাঁকজমকপূর্ণ বড় বাড়ি যেন সত্যিই আশেপাশের পরিবেশের সঙ্গে বড্ড বেমানান। বোঝাই যাচ্ছে গ্রামের মোড়ল মশাইয়ের জমি জমা আর টাকা পয়সা নেহাত কম কিছু নেই। ঘোষ ভবনে পা দেওয়া মাত্র অনুজয়দার ভ্রুজোড়া কুঁচকে গেল। বাতাসে কয়েকবার নাক টেনে আমার কানে কানে বলল, সৌমু, একটা অদ্ভুত গন্ধ পাচ্ছিস? বাড়ির বাতাসটা কেমন অসম্ভব ভারী ভারী ঠেকছে না? আমি বেশ অনুভব করতে পারছি এই বাড়িতে অপদেবতার ছায়া পড়েছে। বাড়িটার দোতলায় অনেকগুলো ছোট ছোট ঘর। তাদের মধ্যে টানা বারান্দার একদম শেষের বড় ঘরটায় আমার আর অনুজয়দার থাকার ব্যবস্থা করা হয়েছে। একজন চাকর ঘরে এসে থালায় সাজিয়ে গরম গরম খাবার পরিবেশন করে গেল। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে অনুজয়দা প্রবীরবাবুকে ডেকে জিজ্ঞেস করলো, আপনার বাবার শরীর কেমন আছে এখন? জ্বরটা কমেছে, এখন একটু ভালো আছেন, কিন্তু শরীরটা বড্ড দুর্বল। এখন একবার তার সাথে দেখা করা যায় কি? একটু কথা বলতে পারলে সুবিধা হতো। হ্যাঁ, আসুন। প্রবীরবাবুর পেছন পেছন সিঁড়ি ধরে আমরা নেমে এলাম একতলায়। তিনি আমাদের দিয়ে গেলেন প্রতাপ ঘোষের ঘরে। প্রতাপবাবুর বয়স হয়েছে, শরীর ভেঙে পড়েছে, মাথার অবশিষ্ট চুলেও পাক ধরেছে। প্রতাপবাবুর মুখে একটা চাপা আতঙ্কের ছায়া ঘোরাফেরা করছে। প্রবীরবাবু আমাদের পরিচয় দিয়ে বললেন, বাবা, এরা শহর থেকে তোমার সাথে দেখা করতে এসেছেন। এদের কথাই তোমাকে বলেছিলাম, ভূত বিশারদ। তোমার যা সমস্যা হচ্ছে খুলে বলো সব, আমি একটু আসছি। বলে আমাদের দুটো চেয়ারে বসিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন প্রবীরবাবু। প্রতাপবাবু বললেন, আপনারা এসেছেন বড় ভালো হয়েছে। ছেলের মুখে আশা করি কালকে সব কথাই শুনেছেন। বড্ড বড্ড ভয় পেয়েছি অনুজয় বাবু। হঠাৎ করে এ কি উৎপাত শুরু হলো বলুন দেখি। নিশিরজাকের ব্যাপারটা প্রবীরবাবুর মুখে শুনলাম। আপনি কাল রাতে ঠিক কি দেখেছেন বলুন তো? কি আর বলবো অনুজয় বাবু, বুড়ো হয়েছি। রাতে জানলা বন্ধ করে শুলে দম আটকে আসে। কাল রাতে তাই জানলা খুলেই শুয়েছিলাম। হঠাৎ মাঝরাতে কি একটা অস্বস্তিতে ঘুমটা ভেঙে গেল। কে যেন খুব চেনা গলায় ফিসফিসে আমার নাম ধরে ডাকছে। ঠিক 3 বার ডেকেছিল। চোখ গেল জানলার দিকে, দেখি সেখানে সাদা পোশাকে হাসি হাসি মুখে দিনেশ দাঁড়িয়ে আছে। আমাকে হাতছানি দিয়ে বলল বেরিয়ে আসতে। বাকিরা কোথায় আছে সে নাকি জানে। আমাকে তার পিছু পিছু যেতে বলল। আমিও মোহচ্ছন্নের মতো ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। তারপর দিনেশের পিছু পিছু চলতে লাগলাম। বলা ভালো, দিনেশ যেন ঠিক হেঁটে নয়, আমার সামনে বাতাসে ভেসে ভেসে যাচ্ছিল। ভাগ্য ভালো, সেই সময় প্রবীর বাথরুমে উঠে দেখতে পায় ঘরের দরজা খোলা। খালি বিছানা দেখে সে জানলা দিয়ে চেয়ে দেখে আমি নাকি একা একা পুকুর ঘাটের দিকে হেঁটে যাচ্ছি। তারপর সে পেছন থেকে জোরে জোরে আমার নাম ধরে ডাকা শুরু করলো। সেই ডাক শুনে আমার চমক ভাঙলো। তাকিয়ে দেখি কোথায় দিনেশ, চারপাশে তো কেউ নেই। আমার শরীরটা ছমছম করে উঠল। তাড়াতাড়ি ছুটে বাড়ি ফিরে এলাম। তারপরেই তো শরীরটার এমন অবস্থা।
আচ্ছা প্রতাপবাবু, দীনেশকে আর তখন বাকিরা মানে কাদের কথা বলছে? দীনেশ এই গ্রামের স্কুলের হেডমাস্টার, দীনেশ দস্তিদার। আর বাকিরা বলতে রতন রায়, বীরেন কোলে আর সুদীপ পাঠক, এরা সকলেই আমার বন্ধু। প্রবীরের মুখে শুনেছেন নিশ্চয়ই যে এই গ্রাম থেকে আরো 4 জন নিশির ডাকে উধাও হয়ে গেছে। এরাই হলো ওই হতভাগ্যরা। সকলকেই রাতের বেলায় নিশিতে টেনে নিয়ে গেছে। এবার আমার পালা। কালই নিয়ে যেত, নেহাত প্রবীর বাঁচিয়ে দিল। কিন্তু অনুজয় বাবু, আমার মন বলছে আজ রাতে আবার সে হানা দেবে শিকার খুঁজতে, আমাকে টেনে নিয়ে যাবে। আমি জানি এসব ওই তপন তান্ত্রিকের কারসাজি, সব আমাদের পাপের ফল। ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলেন বৃদ্ধ। আপনি যদি আর কিছু বলতে চান খুলে বলতে পারেন। এরপর প্রতাপবাবু আমাদের যে ঘটনা খুলে বললেন, সব শুনে আমরা স্তব্ধ হয়ে গেলাম। সত্যি এই 5 জন একসাথে একটা বড় অন্যায় কাজ করেছেন। দীনেশ দস্তিদার, রতন রায়, বীরেন কোলে, সুদীপ পাঠক আর প্রতাপ ঘোষ সকলেই গ্রামের গণ্যমান্য লোক। দীনেশবাবু শিক্ষক, রতনবাবু গ্রামের ডাক্তার, বীরেনবাবুর সারের ব্যবসা, আর সুদীপবাবু বিখ্যাত নাট্যাভিনেতা। প্রতাপবাবু একসময় ওকালতি করেছেন, পরে পঞ্চায়েত ভোটে জিতে গ্রামের মোড়ল হয়ে বসেছেন। এরা সকলেই ছিলেন বন্ধুস্থানীয়। বলতে গেলে গ্রামের রাজনীতির বেশিরভাগটাই এদের হাত ধরেই নিয়ন্ত্রণ হয়। জমি দখলের সমস্যা থেকে সামান্য চুরি, গ্রামের সব সমস্যা প্রতাপবাবু সমাধান করলেও আদতে একটা গোপন সভা ডেকে এই 4 জন সদস্যের মতামত নিয়ে তারপরেই সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো। গ্রামের সীমান্তে ভৈরবকালী শ্মশানের পাশে একটা কুঁড়ে ঘরে থাকতো তপন নামের এক তান্ত্রিক। সবাই বলতো সে নাকি অনেক তন্ত্রমন্ত্র জানে। তপনতান্ত্রিক পিশাচ তন্ত্রে দীক্ষিত হওয়ায় সে নাকি জাদু মন্ত্রে ভূতেদের বশ করে নিজের পোষ্য করে রাখত। রাতের পর রাত নদীতে ভেসে আসা মৃতদেহের উপর বসে সব সাধনা করত। গ্রামের সকলেই তাকে বেশ সমীহ করে চলত। কিন্তু প্রতাপ বাবুদের দলটা তপনতান্ত্রিককে মোটেই পছন্দ করতেন না। এই উদ্ধত তান্ত্রিকও প্রতাপ বাবুদের কাউকেই ঠিক মান্যিগণ্যি করত না। ক্ষমতার দম্ভে প্রতাপবাবুরা তককে তককে ছিলেন কিভাবে সেই তান্ত্রিককে গা ছাড়া করা যায়। একদিন সুযোগ এসেও গেল। ভোটের আগে আগে যখন গ্রামের রাজনীতি বেশ উত্তপ্ত, সেই সময় প্রতাপবাবুরা রটিয়ে দিলেন তপনতান্ত্রিক নাকি গ্রাম থেকে ছোট ছোট বাচ্চাদের তুলে নিয়ে গিয়ে তাদের নরবলি দেয়, তারপর তাদের মৃতদেহের উপর বসে সব সাধনা করে। এই কথা শুনে গ্রামবাসীরা ভীষণ চটে গেল। ক্ষুব্ধ গ্রামবাসীরা শ্মশানের সেই কুঁড়ে ঘর থেকে টেনে বার করে আনে তপনতান্ত্রিককে, তারপর তাকে পিটিয়ে মেরে ফেলে। তপনতান্ত্রিকের সাথে কুঁড়ে ঘরে থাকতো আরো 2 জন, তার মৃত ভাইয়ের বিধবা স্ত্রী কুমুদিনী আর তার ছোট্ট একটা ছেলে। ছেলেটার নাম বিনোদ। তপনতান্ত্রিককে পিটিয়ে মারার পর গ্রামবাসীদের আক্রোশ এসে পড়ে কুমুদিনীর উপর। অসহায় মেয়েটিকে বাচ্চা চুরির অপরাধে ডাইনি অপবাদ দিয়ে বিবস্ত্র করে গাছের সঙ্গে বেঁধে তাকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়। কিন্তু বিনোদ নামের সেই বাচ্চা ছেলেটিকে তারা ধরতে পারেনি। সে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। প্রতাপবাবু বললেন, তপনতান্ত্রিক পরিবারটাকে সম্মিলিতভাবে তছনছ করার অপরাধে আমাদের 5 জনের জীবনে নেমে এসেছে অলৌকিক এক অভিশাপের ছায়া। ওই তপনতান্ত্রিক একটা নরপিশাচ। প্রতাপবাবুর ঘর থেকে বাইরে বেরিয়ে অনুজয়দা বলল, সোম, তুই ঘরে গিয়ে বস, আমি একটু প্রবীর বাবুর সাথে কথা বলে আসি। সোনামাটি গ্রামে রাত নেমেছে। দূর থেকে প্যাঁচার হুটহুট ডাক কানে ভেসে আসছে। বাতাসে ভেসে বেড়ানো কুয়াশার দল এখন নেমে এসেছে মাঠের ঘাসে। দূরে বাঁশবনের ভেতর দিয়ে
হু হু শব্দে ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। মনে হচ্ছে কোনো অদৃশ্য প্রেতাত্মা বুঝি কাঁদতে কাঁদতে বাঁশ বাগানে নেচে বেড়াচ্ছে। মাঝে মধ্যে দূর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। ঘরের খোলা জানলা দিয়ে ভেসে আসছে স্বচ্ছ চাঁদের আলো। বৃষ্টির রিমঝিম ফোঁটা পরিবেশের মধ্যে ছড়িয়ে দিয়েছে হাড় কাঁপানো শীতল আমেজ। শীতকালে বৃষ্টি হলে ঠান্ডাটা আরো জাঁকিয়ে পড়ে। এই কুয়াশা, এই অন্ধকার, এই বৃষ্টি ভেজা ঠান্ডা আবহাওয়া সবকিছু মিলেমিশে যেন গ্রামটাকে এক ঝটকায় নিয়ে গেছে সময়ের বাইরে অন্য এক নির্জন জগতে। ঘোষ ভবনের পেছনে একটা বেশ বড় পুকুর। ডিনার সেরে ঘরের জানলার সামনে দাঁড়িয়ে আমি সেই পুকুরের দিকে তাকিয়েছিলাম। এমন সময় অনুজয়দা ঘরে ঢুকলো। দেখি তার হাতে একটা ছোট কাপড়ের পুঁটলি। এটা কি অনুজয়দা? প্রবীরবাবুকে বলে একটা ব্যবস্থা করে এলাম। এটা হলো রক্ষা কবচ। এক সাধু আমাকে এই ঘরোয়া টোটকাটা শিখিয়েছিলেন। এতে চুন, পোড়া হলুদ, নুন, তেজপাতা, লেবুর রস, আদা ইত্যাদি মিশ্রণের সাথে মিলিয়ে দিয়েছি একটি অমোঘ চূর্ণ। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা 9টি প্রাণী ও 3টি পাখির হাড়ের গুঁড়ো। যাকে মোদ্দা কথা হলো এই পুটলি নিশির আক্রমণ থেকে রক্ষা পেতে সাহায্য করে। আচ্ছা অনুজয়দা, সেই তপনতান্ত্রিকের প্রেতাত্মাই কি তবে নিশি পাঠিয়ে? উফ, তপনতান্ত্রিক নয়। আমার ধারণা বিনোদ নামের যে ছেলেটি পালিয়ে গিয়েছিল সেই ছেলেই আবার এখন ফিরে এসেছে। নিশ্চয়ই তপনতান্ত্রিকের পোষ্য সেই নিশিকে দিয়ে বেছে বেছে প্রতাপবাবুদের সকলকে গায়েব করে দিচ্ছে প্রতিশোধ নেওয়ার নেশায়। তার কারণ কিছু নিম্নবর্গের তান্ত্রিক নিশি ভূতেদের বশ করে মার্জিতভাবে চালনা করছে। এখন এই বিনোদ তার জ্যাঠার মতো তন্ত্র সাধনা করে নাকি অন্য কোনো উপায়ে সে নিশিকে বশ করে কার্যসিদ্ধি করছে সেটা আমি জানি না। দেওয়াল ঘড়িতে ঢং ঢং শব্দে 12টা বাজল। বাড়ির সকলে মানে প্রবীরবাবু, প্রতাপবাবু, চাকর বাকর সবাই ততক্ষণে শুয়ে পড়েছে। জেগে আছে কেবল আমরা দুজন। এমন সময় একতলার দিক থেকে খট শব্দে দরজা খোলার মৃদু আওয়াজ পেয়ে কান খাড়া করে আমরা জানলার দিকে ছুটে গেলাম। নিচে উঁকি দিতেই আমার বুকটা ছ্যাঁত করে উঠল। ওই তো প্রতাপবাবু মোহাচ্ছন্নের মতো টলতে টলতে দরজা খুলে বাইরে বেরিয়ে আসছেন। কিন্তু কার সাথে ঘুমের ঘোরে কথা বলছেন তিনি? সামনে তো আর কেউ নেই। চাপা স্বরে অনুজয়দা বলল, সোম, শিগগিরই ক্যামেরাটা বার করে একটা ছবি তুলতো। অনুজয়দা এই বিশেষ কায়দায় তৈরি ইনফ্রারেড ক্যামেরাটা জার্মানি থেকে আনিয়েছিল। খুব কম আলোতেও দারুণ ছবি ওঠে। ক্যামেরাটা চোখের সামনে এনে ক্লিক শব্দের শাটার টিপে দিলাম। ক্যামেরার নিচের সরু ফাঁকটা দিয়ে একটা ছবি বেরিয়ে এলো। সেই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে একটি মানুষাকৃতির সাদা কুয়াশার মেঘের মতো ছায়ামূর্তি বাতাসে ভেসে ঠিক সম্মোহিত প্রতাপবাবুর সামনে সামনে উড়ে যাচ্ছে। আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। এই কি তবে সেই নিশি? অনুজয়দা আমার হাত চেপে ধরে বলল, জলদি চল সোম, প্রতাপবাবুকে সেই নিশি কোথায় নিয়ে যাচ্ছে সেটা দেখা প্রয়োজন। আমরা তার পিছু নেব। তাড়াতাড়ি তাড়াতাড়ি চল। আমরা দুজন নিঃসারে ঘোষ ভবনের মূল ফটকের লাগোয়া উঁচু পাঁচিল ডিঙিয়ে বাইরে বেরিয়ে এলাম। তারপর নিঃশব্দে প্রতাপবাবুর পিছু নিলাম। ঘোষ ভবন থেকে বেরিয়ে আঁকা বাঁকা মেঠো পথ ধরে প্রতাপবাবুর পেছনে হাঁটতে হাঁটতে আমরা এসে পড়েছিলাম গ্রামের একদম শেষ সীমান্তে। মরা পোড়ানোর কড়া গন্ধ ভেসে বেড়াচ্ছে বাতাসে। কাছাকাছি বেশ কিছু শেয়ালের কর্কশ হুক্কা হুয়ার চিৎকার ভেসে এলো। বুক পকেট থেকে ছোট ইএমএফ মিটারটা বার করে কাঁটার রিডিং দেখে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মেপে অনুজয়দা বলল, আমরা ভৈরবকালী শ্মশানের কাছাকাছি এসে পড়েছি। কিছুক্ষণ পরেই প্রতাপবাবুকে আর আশেপাশে কোথাও দেখতে পেলাম না। শ্মশানের সামনেই
একটা পরিত্যক্ত কুঁড়ে ঘর। সেই কুঁড়ে ঘরের পেছন থেকে ভেসে আসছে অপূর্ব এক সুমধুর বাঁশির সুর। সেই সুর এতই তীক্ষ্ণ যে নিমেষে বিশ্ব চরাচরকে সম্মোহিত করে ফেলতে পারে। কান চেপে আমরা ধীর পায়ে কুঁড়ে ঘরের পেছন দিকে চলে এলাম। তারপর যে দৃশ্যটা দেখলাম সেটা দেখে আমার হৃৎপিণ্ড যেন টক করে লাফিয়ে গলার কাছে উঠে এলো। প্রতাপবাবু মাটিতে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছেন, আর সেই কুয়াশার মতো ছায়ামূর্তিটা এখন জমাট বেঁধে আকার নিয়েছে একটি মহিলার। নগ্ন শরীর, সমস্ত দেহের চামড়া পুড়ে গুটিয়ে গেছে, মুখটাও আগুনে পুড়ে গিয়ে বিভৎস আকার নিয়েছে। ওরা ঠোঁটের দুপাশে বেরিয়ে রয়েছে দুটো সদন্ত। সেই দাঁত দুটো দিয়ে সেই পিশাচিনী প্রতাপবাবুর ঘাড়ে ফুটো করে চোঁ চোঁ শব্দে তার রক্ত চুষে খাচ্ছে। তার চোয়ালের কষবে গড়িয়ে পড়ছে তাজা রক্তের স্রোত। কিছু দূরে একটা উঁচু টিলার উপর বসে এক মনে বাঁশি বাজাচ্ছে একটি অল্প বয়সী ছেলে। অনুজয়দা আর দেরি করল না, পকেট থেকে সেই মন্ত্রপুত পুঁটুলিটা বের করে ছুঁড়ে মারল পিশাচি মূর্তিটিকে লক্ষ্য করে। সেই পুটলির বাঁধন খুলে গিয়ে ভেতরের সমস্ত চূর্ণটুকু উড়ে গিয়ে পড়ল তার গায়ে। পর মুহূর্তেই একটা বিশ্রী চিল চিৎকার ছেড়ে সেই ছায়ামূর্তি অদৃশ্য হয়ে গেল। চেঁচামেচি শুনে ততক্ষণে টিলার উপর থেকে নেমে এসেছে অন্ধকারের মতো মিশকালো ছেলেটি। তার দুটো লালচে চোখের মণিতে যেন ফুটে পড়ছে তীব্র জিঘাংসা। সে কর্কশ কণ্ঠে চেঁচিয়ে উঠল, তোরা কারা? আমার পুণ্য কর্মে বাধা দিতে এলি? আপনি যেটা করছেন সেটাকে কোনো মতেই পুণ্যকর্ম বলা চলে না। আমরা ভূতান্বেষী, প্রতাপবাবুর ক্লায়েন্ট। ওর যাতে কোনো ক্ষতি না হয় সেটা দেখা আমার দায়িত্ব এবং কর্তব্য। ও, তোরা প্রতাপ ঘোষের লোক? নরকের কীট একটা! ওরা সবাই মিলে আমার নির্দোষ ভুলো ভাড়া জেঠাকে পিটিয়ে মেরেছে। প্রতিমার মতন সুন্দরী আমার অমন ভালো মানুষ মাকে ডাইনি অপবাদ দিয়ে নিষ্ঠুরভাবে পুড়িয়ে মেরেছে ওরা। আর তোরা ওদের হয়ে আমাকে ধরতে এসছিস। ওই নরকের কীটগুলো বেঁচে থাকার কোনো অধিকার নেই, নেই। বাকিগুলোকে শেষ করেছি, এবার ওকেও মরতে হবে। হ্যাঁ, ওকেও মরতে হবে এবারে। কিন্তু মানুষের ক্ষতি করে তো আপনি পুণ্য অর্জন করতে পারবেন না বিনোদবাবু। মানছি ওরা আপনার পরিবারের সাথে যা করেছে তা মহাপাপ, কিন্তু তাই বলে তাদের শাস্তি দেওয়ার বিধান তো আর আমরা নিজেদের হাতে তুলে নিতে পারি না। আপনি ওদের ক্ষমা করে দিন, কর্মফল ওদের শাস্তি দেবে। ক্ষমা? কিসের ক্ষমা? গ্রামের লোকেরা আমার জ্যাঠাকে যখন পিটিয়ে মারলো, যখন আমার মায়ের শাড়ি খুলে তাকে গাছে বেঁধে রাখা হলো, তাকে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হলো, তখন ওই 5টা মুখ কোমরে হাত দিয়ে মজা দেখছিল দাঁড়িয়ে আর হাসছিল। হ্যাঁ, ওই মুখগুলো আমি ভুলিনি মুখগুলো। সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম, সুযোগ পেলে একদিন গ্রামে ফিরে এসে প্রতিশোধ নেবই। আমার জ্যাঠা আমাকে এই মন্ত্রপুত বাঁশিটা তৈরি করে দিয়েছিল। এই বাঁশির একটা বিশেষ ক্ষমতা আছে। হ্যাঁ, প্রকৃতিতে যে সব অতৃপ্ত আত্মারা মিশে থাকে তাদের একটা বিশেষ সুর বাজিয়ে জাগিয়ে তোলা যায়। কিন্তু সেই সুর বাজানো সবার কম্য নয়। হ্যাঁ, আমি এত বছর ধরে অনেক পরিশ্রম করে সেই সুর শিখতে পেরেছি। তারপর বাঁশি বাজিয়ে প্রকৃতির উপাদানে মিশে থাকা আমার মায়ের আত্মাকে জাগিয়ে তুলেছি। যা করার মাই করেছে। হ্যাঁ, নিশি বেশে ওদের ঘর থেকে তুলে আনা, তারপর রক্ত চুষে খাওয়া সব মা করেছে। আমাকে কিচ্ছু করতে হয়নি আমাকে। আমি কেবল তাকে জাগিয়ে তুলেছি মাত্র।
তোরা যদি আমাকে বাধা দিতে আসিস তাহলে তোরাও মরবি, তোরাও মরবি, তোরাও মরবি। বলেই ছেলেটি বাঁশির ফুটোতে ফুঁ দিয়ে সেই অদ্ভুত সুরটা বাজাতে শুরু করলো। অনুজয়দার দেখা দেখি আমিও কান চেপে ধরলাম। মাথাটা ঝিমঝিম করছিল। টের পাচ্ছিলাম আশেপাশের বাতাস ভারী হয়ে উঠছে। শ্মশানের দিক থেকে কতগুলো সাদা সাদা কুয়াশার মেঘ ভেসে এসে আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে চাইছে। শরীর ভারী হয়ে উঠছে, গায়ের উষ্ণতা বাড়ছে। একটা বোঁটকা আষ্টে গন্ধে দম বন্ধ হয়ে আসছে। এবার অনুজয়দা ঠোঁট সরু করে জোরে একটা শীষ দিল, আর প্রায় সঙ্গে সঙ্গে কতগুলো বুটের খটখট শব্দ চারিদিক থেকে ছুটে এলো। বেশ কয়েকটা টর্চের আলো এসে পড়ল মুখে। বিনোদবাবুর বাঁশি ততক্ষণে থেমে গেছে। পুলিশের খাঁটি পোশাক পরা একদল লোক বন্দুক আর টর্চ হাতে আমাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে। একটা গুরুগম্ভীর আওয়াজ পেলাম, মিস্টার বিনোদ ওঝা, আমি সোনামাটি থানার ওসি চয়ন নন্দী। হ্যান্ডস আপ! আপনাকে চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। প্রতাপ ঘোষ সহ আরো 4 জনের অপহরণের অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হলো। সারেন্ডার করুন। 3 জন কনস্টেবল এসে বিনোদ ওঝার হাতে হ্যান্ডকাফ পরিয়ে টানতে টানতে নিয়ে গেল। যাওয়ার আগে সে আমাদের দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকালো, যেন চোখ দিয়ে সে আমাদের ভস্ম করে দেবে। ওসি চয়ন নন্দীর পেছন পেছন এবার ঝোপের আড়াল থেকে আত্মপ্রকাশ করলেন প্রবীর বাবু। অনুজয়দা হেসে বলল, ঠিক সময় পুলিশ নিয়ে হাজির হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ঘোষবাবু। যাও তো, ওই কুড়ে ঘরটা ভালো করে সার্চ করে দেখো। আপনাদের সহযোগিতার জন্য অনেক অনেক ধন্যবাদ মিস্টার অধিকারী। এবার কনস্টেবল দৌড়ে এসে খবর দিল, স্যার স্যার তাড়াতাড়ি চলুন, ভেতরে 4টে ডেড বডি পড়ে আছে। বিভৎস কন্ডিশন স্যার, দেখে মনে হচ্ছে কেউ যেন তাদের সব রক্ত শুষে খেয়ে নিচে দেহ থেকে। কনস্টেবলটির কথাই ঠিক। কুঁড়ে ঘরের চৌকির তলা থেকে আবিষ্কার হলো 4 জনের রক্ত শূন্য মৃতদেহ। সেই নিশি তাদের দেহ থেকে সমস্ত রক্ত শুষে নিয়েছে। প্রবীরবাবু আইডেন্টিফাই করলেন, এ সেই হতভাগ্য 4 জন নিরুদ্দেশ ব্যক্তি। দীনেশ দস্তিদার, রতন রায়, বীরেন কোলে আর সুদীপ পাঠক। প্রতাপবাবু অবশ্য প্রথমে কিছুক্ষণ বেঁচেই ছিলেন, কিন্তু গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। সব শুনে অনুজয়দা শ্বাস ছেড়ে বলল, প্রতাপবাবুরা যে পাপ করেছিল তাতে তাদের কপালে মৃত্যুই লেখা ছিল। কর্মফলের ছোবল থেকে যে কেউ কোনোদিনই রেহাই পায় না রে শোভন। অনুজয়দা থামতেই ভৈরবকালী শ্মশানের দিক থেকে ভেসে এলো একপাল বুনো শেয়ালের করুণ আর্তনাদ। আর ঠিক তারপরেই চারদিক কাঁপিয়ে ঝমঝম শব্দে বৃষ্টি নেমে পড়ল।